হাসছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। নবাব বাহাদুর রাজ্য চালাতে চালাতে খুব ক্লান্ত হয়ে গেছে। তাই একদিন উজিরকে বলল, উজির, জীবনটা কেমন নুন ছাড়া রান্নার মতো হয়ে গেছে, একটু নুন দরকার, কিন্তু নুন কোথায় পাই বলো তো? উজির বলল, নুন? নুন কোথায় পাই বলুন তো? নবাব বাহাদুর বলল, আরে আমি তো তোমাকেই জিজ্ঞাসা করলাম, উল্টে তুমি আমাকে জিজ্ঞাসা করছো। উজির বলল, শুনুন নবাব বাহাদুর, কিছুদিন না কোথাও একটা ঘুরে আসুন। নবাব বাহাদুর বলল, ভেবেছ ভালোই, কিন্তু প্রশ্ন একটাই, কোথা থেকে ঘুরে আসবো বলো তো? নুন ছাড়া রান্নার কথা ভেবে ভাবো, তুমিও ভাবো আর আমিও ভাবি। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। উজির বলল, মনে পড়েছে? বাবা বাবা বাবা। নবাব বাহাদুর বলল, আমরা দুজনে কৃষ্ণনগরে যাব, কৃষ্ণচন্দ্রই হলো আমাদের নুন। উজির, তুমি কৃষ্ণনগরে খবর পাঠাও, আমরা দুজনে কালকেই কৃষ্ণনগরে যাব। চলো চলো উজির, কৃষ্ণচন্দ্রকে একটু জ্বালাতন করে আসি। আমাদের পানসে জীবনের নুন হলো কৃষ্ণচন্দ্র। তাই বলে নবাব বাহাদুর হাসতে থাকলো। উজির সঙ্গে সঙ্গে একটা পত্র লিখে মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে পাঠিয়ে দিল। কৃষ্ণচন্দ্রের রাজসভা শুরু হতেই মুর্শিদাবাদ থেকে দুধ এসে পৌঁছালো। মহারাজ বলল, বলো বলো দূত, নবাব বাহাদুর কি সংবাদ পাঠিয়েছেন? দূত বলল, নবাব বাহাদুর হাওয়া বদল করতে কৃষ্ণনগরে আসবেন কালকেই। নবাব বাহাদুরের থাকার সুব্যবস্থাপনা করতে হবে। আমি এই সংবাদ দেবার জন্যই এসেছি মহারাজ। মহারাজ বলল, এ তো খুব ভালো কথা, অনেক দিন পর নবাব বাহাদুরের পায়ের ধুলো পড়বে। দূত বলল, তাহলে কালকেই আমাদের নবাব বাহাদুর আর উজির আসবেন। মন্ত্রীমশাই মনে মনে ভাবতে থাকলো, এই একটা সুযোগ নবাব বাহাদুরের সঙ্গে ঝুলে পড়া, যেমন করেই হোক নবাব বাহাদুরের কাছে থাকতে হবে। মহারাজ বলল, নবাব বাহাদুরকে জানিয়ে দিও কৃষ্ণনগরের রাজা তার আসার প্রতীক্ষায় পথ গুনছে। দূত বলল, প্রণাম মহারাজ, আমি আপনার কথা নবাব বাহাদুরকে জানিয়ে দেব। এই বলে মুর্শিদাবাদের দূত চলে গেল। মহারাজ বলল, নবাব আবার কি মতলবে আসেন কে জানে, ওনার তো আর শয়তানি বুদ্ধির শেষ নেই। গোপাল বলল, নবাব যতই বুনো ওল হোক না কেন, আপনার বাঘা তেঁতুল গোপাল আপনার পাশে আছে মহারাজ। মহারাজ বলল, তা তো আমি জানি গোপাল, তুমি তো ভরসা। মন্ত্রীমশাই বলল, মহারাজ আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, আমাদের আজ থেকেই মানে এখন থেকেই কাজে লেগে পড়তে হবে। মহারাজ বলল, মন্ত্রী কিছু নতুন কথা বলো, এইটা আমার ইতিমধ্যেই জানা আছে। মন্ত্রী বলল, না মানে আমি তো আপনার মন্ত্রী, তাই মন্ত্রণা দেওয়াই আমার কাজ। মহারাজ বলল, মন্ত্রণা নাকি যন্ত্রণা? থামো তুমি, থামো। ও গোপাল, নবাব বাহাদুরের যাবতীয় দায় দায়িত্ব তোমার, দেখবে কোনো কারণে যেন নবাব বাহাদুর অসন্তুষ্ট তো না হন। আর সভাকবি, তুমি এমন একটা কবিতা লেখো যা শুনে নবাব বাহাদুরের মনটা যেন খুশিতে ভরে ওঠে। সভাকবি বলল, আমি একটা লিখেছি মহারাজ, শুনবেন? গোপাল বলল, শোনান সভাকবি। সভাকবি কবিতাটা বলল, হে নবাব বাহাদুর, আপনার আগমনের পূর্ণ হৃদয়পুর, খুশিতে মাতল সব কৃষ্ণনগরবাসী, দেখতে পাবো মোরা আপনার হাসি। মহারাজ বলল, চমৎকার, অসাধারণ, ভাবাই যায় না। এই সুন্দর কবিতার জন্য তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা উপহার দেব। মন্ত্রী মনে মনে ভাবতে থাকলো, আমাকে মহারাজের বিশ্বাস পেতেই হবে। এই বলে মহারাজের পায়ের নিচে হাত জোর করে বলল, মহারাজ আমাকে কিছু দায়িত্ব দিন, আমাকে ক্ষমা করুন। মহারাজ বলল, না না, তোমাকে আমি ক্ষমা করতে পারলাম না। মন্ত্রী বলল, মহারাজ আর কখনো কোনো ভুল করব না, কথা দিলাম। আর একবার সুযোগ দিন, একবার মহারাজ, একবার।
মহারাজ বলল, ঠিক আছে, তুমি খাওয়া দাওয়ার দায়িত্ব নাও। দেখো, এই কিন্তু শেষ সুযোগ। মন্ত্রীমশাই আবার মনে মনে ভাবতে থাকলো, একবার তো নবাব বাহাদুরের কাছে যাবার সুযোগ পাই, তারপর নবাব বাহাদুরকে পটিয়ে পটিয়ে আমি ঠিক একটা কিছু করে নেব। মহারাজ বলল, গোপাল, মন্ত্রীকে যদিও আমি খাওয়া দাওয়ার দায়িত্ব দিলাম, তবুও তুমি ভেতর থেকে সব ব্যাপারটাই দেখবে। মন্ত্রী, তুমি যা করবে গোপালকে জিজ্ঞাসা করেই করবে। আমি চাই না নবাব বাহাদুর কোনো অসুবিধার মধ্যে পড়ুক। গোপাল বলল, মন্ত্রীমশাই, নবাব বাহাদুর যা খেতে চাইবেন আমাকে জানাবেন, আমাদের মহারাজা যেন অপমান না হয়। মন্ত্রীমশাই বলল, নিশ্চয়ই গোপাল, মহারাজের অপমান মানে আমাদের সবার অপমান, সবার অপমান মানে আমাদের রাজ্যের অপমান, আর রাজ্যের অপমান মানে। আর তখনই মহারাজ বলল, থামো থামো, তোমাকে যতটুকু বলা হয়েছে ঠিক ততটুকুই করো। নাও, এবার সবাই কাজে লেগে পড়ো। এই বলে রাজসভার কাজ শেষ করলো। পরের দিন মুর্শিদাবাদ থেকে নবাব আর উজির কৃষ্ণনগরে আসলো। মহারাজ বলল, কি সৌভাগ্য আমার, নবাব বাহাদুরের পায়ের ধুলো পড়লো এই কৃষ্ণনগরে, আমি তো ধন্য হলাম। নবাব বাহাদুর বলল, তুমি তো ধন্য হলে, আমি ধন্য হলাম কি না সেটা তো দেখতে হবে। গোপাল বলল, সেটা তো আমাদের আতিথেয়তা দেখলেই প্রমাণ পাবেন নবাব বাহাদুর। সভাকবি তার বানানো কবিতাটা শোনালো। নবাব বাহাদুর সভাকবির সেই কবিতাটা শুনে বলল, বাহ বাহ, ক্যা বাত, বহুত খুব, বহুত খুব। সভাকবি বলল, আমি ধন্য হলাম নবাব বাহাদুর। উজির বলল, জাহাপনা, আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো? মহারাজ বলল, না না, সে কি, আসুন আসুন, আপনাদের আহার আর শয্যার প্রস্তুত। মহারাজ নবাব বাহাদুর আর উজিরকে রাজবাড়ির ভেতরে নিয়ে গেল আর বলল যে এই ঘরটা নবাব বাহাদুর আর আপনার পাশের রুমটাই হলো উজিরের। তা গোপাল, নবাব বাহাদুরের আহার প্রস্তুত তো? গোপাল বলল, হ্যাঁ হ্যাঁ, প্রস্তুত মহারাজ। নবাব বলল, আমাদের দুজনের খাবার আমার ঘরেই নিয়ে আসো। মন্ত্রীমশাই বলল, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। নবাব বলল, আমি আর আমার উজির এক ঘরেই থাকবো, আমার ঘরেই উজিরের খাট পাঠানোর ব্যবস্থা করো। মহারাজ বলল, ঠিক আছে ঠিক আছে, আপনি যেভাবে ইচ্ছে থাকুন। গোপাল মনে মনে ভাবতে থাকলো, নবাব আর উজির একসঙ্গে এক ঘরে থাকবেন, কিন্তু কেন? এদিকে মন্ত্রীও মনে মনে ভাবতে থাকলো, নবাব বাহাদুরের তার উজিরকে কত ভালোবাসে, সর্বদা চোখে হারায়, আর আমারটা সবসময় বকবকানি করে, সবটাই কপাল। সেই দিনটা ভালোই কাটলো, কিন্তু পরের দিন মন্ত্রীমশাই নবাব বাহাদুরের কাছে গিয়ে বলল, সুপ্রভাত নবাব বাহাদুর, ঘুম হয়েছিল? নবাব বাহাদুর বলল, ঘুম কে জানি, হয়েছিল মনে হয়। কি উজির, ঘুম হয়েছিল? উজির বলল, আমিও ঠিক বুঝতে পারছি না জাহাপনা, তবে যেটা এখন পাচ্ছে সেটা হলো খিদে। মন্ত্রী বলল, ও, তা সকালে আপনারা কে খাবেন নবাব বাহাদুর? নবাব বাহাদুর বলল, আমাকে দুটো সাদা বগের ডিম সেদ্ধ দেবে তো? মন্ত্রী বলল, কি, সাদা বগের ডিম? নবাব বলল, আর ডিমটা যে সাদা বগের সেটা আমার উজির পরীক্ষা করে দেখবে, যাও তাড়াতাড়ি নিয়ে আসো। মন্ত্রীমশাই সেখান থেকে মহারাজের কাছে গেল আর মহারাজকে সবটাই বলল। মহারাজ বলল, বকের ডিম কোথায় পাবো? মন্ত্রী বলল, তা তো জানি না মহারাজ, কিন্তু উনি ওটাই খাবেন। মহারাজ বলল, ও, এ তো মহা জ্বালাতন হলো, নবাব বাহাদুর কি এইভাবেই জ্বালাবে? গোপাল কোথায়? গোপাল? গোপাল বলল, আমি এসে গেছি মহারাজ। মহারাজ বলল, শুনেছ গোপাল, বড়ই বিপদ। গোপাল বলল, কি হলো? মন্ত্রী বলল, বগের ডিম, সাদা বগের ডিম নবাব বাহাদুর খাবেন। মহারাজ বলল, তাহলেই বোঝো মন্ত্রীকে কোথায় পাঠাই, কোথায় গেলে সাদা বগের ডিম পাওয়া যাবে? গোপাল বলল, হাঁসের ডিম সেদ্ধ করে নবাব বাহাদুরকে দিন, আর একটা সাদা হাঁস জোগাড় করে রাখবেন, তারপর সবটাই আমি বুঝে নেব। মন্ত্রীমশাই গোপালের কথা মতোই হাঁসের ডিম সেদ্ধ করে নবাব বাহাদুরকে দিল। নবাব বলল, তোমার কি মনে হয় আমি বুদ্ধিহীন? এটা বগের ডিম। উজির বলল, বলুন জাহাবনা। নবাব বলল, এটা বগের ডিম, দেখে বলো। উজির বলল, দেখার কি আছে, আমি তো না দেখেই বলে দেবো এটা হাঁসের ডিম। গোপাল বলল, এটা বগের ডিম উজির, সাদা বগের ডিম। নবাব বলল, গোপাল, তুমি মিথ্যা তর্ক করছো, তুমি প্রমাণ করতে পারবে তো যে এটা বগের ডিম? গোপাল বলল, পারবো। নবাব বলল,
যদি এটা বগের ডিম না হয় তাহলে কিন্তু কঠিন শাস্তি পাবে গোপাল। গোপাল বলল, আমি আপনার শাস্তি মাথা পেতে নেব। নবাব বলল, যাও গোপাল যাও, সাদা বকটাকে নিয়ে এসো। গোপাল বলল, একটু অপেক্ষা করুন নবাব বাহাদুর, আমি সাদা বককে নিয়ে আসছি। গোপাল সাদা বককে নিয়ে আসতে গেল, আর এদিকে মন্ত্রীমশাই মনে মনে ভাবতে থাকলো, সাদা বক কোথায়? ওটা তো হাঁস। গোপাল সাদা হাঁসটাকে কোলে নিয়ে বলতে বলতে আসলো, আমার সোনা বক, একটু করো বক বক। উজির বলল, জাহাপনা দেখুন দেখুন, গোপাল আমাদের বোকা ভাবছে। গোপাল বলল, নবাব বাহাদুর, আপনি তো বক পাখির ডিম খাবেন বলেননি, আপনি বলেছেন বকের ডিম খাবেন, আর এই হাঁসটাকে আমরা আদর করে বক বলে ডাকি, সুতরাং আপনি বকের ডিম খেয়েছেন। গোপাল হাঁসটাকে বলল, আমার বক বক সোনা, একটু প্যাক প্যাক করো না। আর হাঁসটাও তখনই প্যাক প্যাক করে উঠল। তারপর তো নবাব বাহাদুর নিজের হার মেনেই নিল। রাত্রিবেলা উজির বলল, এটা কি হলো জাহাপনা, হাঁসকে বক বলে চালিয়ে দিল গোপাল? নবাব বাহাদুর বলল, হ্যাঁ, শুধু আমার কথা বলার ভুলটাকে গোপাল চালাকি করে কৃষ্ণচন্দ্রকে এ যাত্রায় বাঁচিয়েই দিল। আচ্ছা, আমিও দেখব কত ধানে কত চাল। পরের দিন নবাব বাহাদুর, উজির, মহারাজ, গোপাল আর মন্ত্রী সবাই রাজ্য ভ্রমণে বেরিয়েছে। নবাব বাহাদুর বলল, কৃষ্ণচন্দ্র, তোমার রাজ্য অপরিষ্কার, আর সবার সঙ্গে কথা বলার পর বুঝতে পারলাম তাদের সুখ সুবিধা দেখা হচ্ছে না। আমি কাল পশ্চিমের দিকে যাব। তারপর কিছুটা রাজ্য ভ্রমণের পর রাজবাড়িতে সবাই ফিরে এলো। নবাব বাহাদুর আর উজির নিজেদের কক্ষে গেল বিশ্রাম করতে, আর মহারাজ, মন্ত্রী আর গোপাল এলো রাজসভায়। রাজসভায় এসেই মহারাজ গোপালকে বলল, ও গোপাল, আর তো পারা যাচ্ছে না, কিছু একটা করো। গোপাল বলল, নবাব বাহাদুর, সকাল হলেই বাঘ হয়ে যায়, কিন্তু রাতে ঘর বন্ধ করে উজিরকে নিয়ে কি করেন সেটা জানতে হবে। নবাব বাহাদুরের ঘরের বাইরে যে রাতে পাহারা দেন তার সাথে একবার কথা বলতে হবে আমাকে। মহারাজ বলল, ও কি কিছু বলতে পারবে? গোপাল বলল, আন্দাজ তো দিতে পারবে। আমার ওই আন্দাজটাই চাই মহারাজ, দেখি নবাবের দুর্বলতা কিছু বার করতে পারি কিনা। গোপাল রাত্রিবেলা নবাবের কক্ষের সামনে আসলো আর পাহারাদারকে কিছু কথা জিজ্ঞাসা করলো। তারপর নবাব বাহাদুরকে ডাকলো। নবাব বলল, কে কে? গোপাল বলল, আমি। দরজা খুলুন, কথা আছে। নবাব বলল, যা কথা আছে কাল সকালে, এখন দরজা খুলতে পারবো না। গোপাল মনে মনে ভাবছে, বুঝলাম নবাব বাহাদুর, আপনার দৌড়, এবার আমার খেলা। তারপর গোপাল সেখান থেকে গুলটে আর পুটির কাছে চলে গেল। ভূত সাজাতে হবে। গুলটে আর পুটিকে খুব ভালোভাবেই ভূত সাজিয়ে দিল। এদিকে নবাবের একবার ঘুম ভেঙে যাওয়ার পরে আর ঘুম আসছিল না। নবাব বলল, উফ, আজ একটু বেশি গরম পড়েছে, কিছুতেই ঘুম আসছে না। উজির বলল, তাহলে দক্ষিণের জানালাটা একটু খুলে দিই। নবাব বাহাদুর বলল, না 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 না, একদম নয়, নিশির ডাক। উজির বলল, আমি তো আছি জাহাপনা। নবাব বলল, রাত হলেই মুর্শিদাবাদ ফিরে যেতে ইচ্ছা করে। উজির বলল, বাইরে ঠান্ডা হাওয়া বইছে, সাহস করে খুলে জাহাপনা। নবাব বলল, খুলবে? তবে খোলো। তারপর উজির দক্ষিণের জানালাটা খুলে দিল আর বলল, আসুন জাহাপনা, দেখুন দেখুন, চাঁদের আলো কি সুন্দর লাগছে। নবাব বাহাদুর বিছানা থেকে উঠে জানালার কাছে আসলো আর বলল, সত্যি খুব সুন্দর চাঁদের আলো। ভয় পেতে পেতে এই সুন্দর জিনিসগুলো অদেখা হয়েছিল, আজ থেকে আর ভয় পাবো না। আর তখনই গুলটে পুটি ভূতের ভয় দেখাতে জানালার সামনে চলে আসছে। নবাব বলল, ওটা কি উজির? গুলটে পুটি আর একটু বেশি ভয় দেখানোর জন্য নেকি গলায় বলল, হাউ মাউ কাউ, মানুষের গন্ধ পাও। নবাব তো কাঁপছে আর বলছে, উজির ভূত। এই বলে বিছানার নিচে গিয়ে বসলো উজির আর নবাব। তারপর গোপাল গুলটে আর পুটিকে বলল, চল, এবার কাজ হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাই। গুলটে বলল, আর একটু ভয় দেখাবো দাদু? গোপাল বলল, না 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 না, তাহলে বদ হজম হয়ে যাবে, যা হয়েছে যথেষ্ট, এবার চল দেখি।
তারপর গোপাল, গুলটে আর পুটি বাড়িতে চলে গেল। এদিকে নবাব বাহাদুর আর উজির ভোর হতেই মুর্শিদাবাদের দিকে রওনা দিল। তারপর রাজসভা শুরু হতেই মহারাজ বলল, গোপাল, এটা কি করে অসাধ্য সাধন করলে? গোপাল বলল, মহারাজ, নবাবের ছিল ভূতের ভয়, আর আমি আমার বানর সেনাকে সাদা কাপড় পরিয়ে ভূত সাজালাম। রাজপণ্ডিত বলল, একেই বলে বুদ্ধি যস্য বলং তস্য। তারপর রাজসভার সবাই একসঙ্গে বলল, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। তো চলো বন্ধুরা, আজকের গল্পটা ছিল এতটুকুই। তোমাদের কীরকম লাগলো বলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।